বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ কয়েকটি পোশাক কারখানা শ্রমিকদের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ। সকালে আমরা ডিউটি করতে আসছি, আইসা দেখি যে ফ্যাক্টরি অনির্দিষ্ট করার জন্য নোটিশটা না দিয়েছে। আমাদের বেতন দেওয়ার কথা 10 তারিখের মধ্যে, 10 তারিখে স্যালারি দেওয়া হয়নি। পরে আমরা লোক গেছি অ্যাডমিন সেকশনে, বলছে 25 তারিখে, তখন আমরা কাজ বন্ধ করছি। 2 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে এলো সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন। কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আমাদের 9টা ইউনিট কাজ করেছে। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনো নির্বাপিত হয় নাই সম্পূর্ণ, আমাদের কাজ চলছে। তদন্ত ছাড়া বলা যাবে না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অতীতের জন্য অনুতপ্ত কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই ফিরতে চান স্বাভাবিক জীবনে। নজরদারির পাশাপাশি সহায়তার আশ্বাস পুলিশের। সুস্থ জীবন চাই, আমি স্বাভাবিক মানুষের মতো অবাধ চলাফেরা করতে পারবো, এটা চাই। একজন অপরাধী, তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন বা ফিরে আসতে চাচ্ছেন, আমরা সেটাকে ওয়েলকাম করি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি কারখানা শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এ বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী যুক্ত হয়েছেন পলাশ প্রধান। পলাশ, আপনি তো শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন, তারা কি বলছেন এবং এই যে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি সরাতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা সেটি জানাবেন। এই যে শ্রমিকরা, তারা কিন্তু আসলে পোশাক কলকারখানা আছে, সে মূল কলকারখানা দেখেছি অনিশ্চয়তার জন্য বন্ধ রয়েছে এবং তাদের যে 2 মাসের যে বকেয়া বেতন রয়েছে সেটি না দিয়ে কিন্তু তাদেরকে আসলে বন্ধ ঘোষণা করেছে। এরপর থেকে কিন্তু শ্রমিকরা এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখে সেই সকাল 7টা থেকে। কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসে ঘটনাস্থলে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, একাধিকবারই আসলে বোঝানোর চেষ্টা করছিল। তারা তাৎক্ষণিকভাবে আবারও আন্দোলনে নেমে পড়ে। এরপর শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং যৌথ বাহিনী সহ সমন্বয়ে তাদেরকে আসলে বুঝিয়ে বলা হয়েছিল যে যেন যে কারখানাটি রয়েছে সে কারখানায় গিয়ে যেন তারা যে আন্দোলনটা রয়েছে সেটি করে, অর্থাৎ মহাসড়ক ছেড়ে যেন তারা আন্দোলন করে। এই বিষয়গুলো যৌথ বাহিনী তাদেরকে রিকোয়েস্ট করা হয়। এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনী তাদেরকে আসলে সরিয়ে দিয়েছে। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 2 মিনিট আগে থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আসলে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ এই যে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত এবং টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা থেকে প্রায় 16 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এত করে কিন্তু এই রাস্তা চলতে হতে যত যাত্রী পরিবহন কিন্তু নাকাল হয়ে পড়েছিল। কেউ কেউ বিভিন্ন অফিসগামী এবং অফিস আদালত বিভিন্ন ভাবে যাওয়া ছিল। আমরা কিন্তু যাত্রীদের সাথে কথা বলছি, যাত্রীরা আসলে বলছিল যে তারা যেহেতু অফিসে যাবে, অনেকেই কিন্তু আসলে আমরা দেখেছি পায়ে হেঁটে তাদের মালামাল নিয়ে কিন্তু যাচ্ছিল। তবে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে শ্রমিকরা তারা মহাসড়ক ছেড়ে দিয়ে তারা আবার তাদের যে পোশাক কারখানাটি রয়েছে সেখানে রয়েছে গিয়ে তারা আন্দোলন করছে। অর্থাৎ এই একটি কারখানার জন্য গাজীপুরের বেশ কয়েকটি কারখানায় কিন্তু ঠিক একইভাবে কিন্তু আন্দোলন করছে। তবে আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে একটি গার্মেন্টস আসলে তারা যখন বিক্ষোভ শুরু করে, অন্য গার্মেন্টসের শ্রমিকদের মাঝে একটি আসলে গুজব ছড়িয়ে পড়ে যে একাধিক শ্রমিক। পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় সকাল 7:15 দিকে আগুন লাগার খবর পান তারা। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের স্টেশন থেকে আরও 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন জানান, একটি ট্রান্সফরমারে আগুন লাগার ফলে এ ঘটনা ঘটে। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। বলেন, আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। উপপরিচালক জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।
এখানে অনেক বড় বড় ট্রান্সফরমার, এগুলা একটাতেই কনফাইন করেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনো নির্বাপিত হয় নাই সম্পূর্ণ, আমাদের কাজ চলছে। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না, আমরা এখনো নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি। এটা নির্বাপন শেষে আমাদের কমিটি হবে এবং ওই কমিটি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবে, কারণ এটা একটু প্রযুক্তিগত বিষয় আছে, এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, তাদের দাবিগুলো আসলে কি কি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি আপনার নজরে পড়েছে কিনা? সোহা, আসলে সকাল থেকেই তাদের যে কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকদের সেটি কিন্তু চলছে। আমরাও কিন্তু এখানে তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে আপনারা জানেন যে তারা 5 দফা দাবিতে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু আন্দোলন করে আসছে এবং যে দাবিগুলো সেগুলো কিন্তু যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একমত পোষণ করেছেন। অর্থাৎ যে ম্যাটসের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে একটি মামলা করা হয়েছিল সেই মামলাটির কিন্তু আসলে বারবার তারিখ পেছানো হচ্ছে, ফলে তারা কিন্তু এই তারিখটি বারবার পেছানোর ফলে তারা ক্ষুব্ধ। তারা বলছেন যে এই মামলার রায়টি যত দ্রুত নিষ্পত্তি হবে ততই কিন্তু আসলে তাদের জন্য মঙ্গল, অর্থাৎ উভয় পক্ষের জন্য মঙ্গল। তারা কিন্তু চাচ্ছেন অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলার রায়ের ডেট রয়েছে, তারা চাচ্ছেন যে কালকে যাতে একটি এর সুরাও হয়ে যায়। অর্থাৎ এই যে MBBS লেখা নিয়ে যে বিষয়টি, তাদের কিন্তু আসলে মূল দাবিটি সেই জায়গায়, অর্থাৎ LMF কিংবা NDM এগুলি বিভিন্ন যে ম্যাটস যেই তারা যে নিজেদেরকে ডাক্তার লিখেন, তারা চাচ্ছেন যে এই ডেজিগনেশন যারা রয়েছেন তারা কিন্তু আসলে মূলত ডাক্তার লিখতে পারবেন না। ফলে তাদের যেই এই আন্দোলনের সঙ্গে কিন্তু আজকে যারা মিড লেভেলের চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একাত্মতা পোষণ করে এখানে যোগ দিয়েছেন এবং মেডিকেল কলেজের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তো ফলে কিন্তু যারা সাধারণ রোগী রয়েছে তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সোহা, ধন্যবাদ খোকন, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। অপরাধের অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করতে চান কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনেকে। অবশ্য 5 আগস্ট পট পরিবর্তনের পর জেল থেকে মুক্তি পেয়ে কেউ কেউ এরই মধ্যে অপরাধ কর্মে ফিরে গেছেন, উঠেছে এই অভিযোগ। যারা ফিরতে চান তারা বলছেন অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত, এখন দরকার সবার সহমর্মিতা। আশিক মাহমুদের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন থানায় মামলা ও অভিযোগের ভিত্তিতে 23 জনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে নাম প্রকাশ করা হয় 2001 সালে। তাদের ধরতে তখন পুরস্কারও ঘোষণা করে সরকার। ঘোষণার আগে পরে গ্রেপ্তার হন অনেকে, কেউ কেউ পালিয়ে যান বিদেশে। ওই সময় গ্রেপ্তার হওয়া 8 জন প্রায় 24 বছর কারাভোগের পর বেরিয়েছেন গত আগস্টে। কয়েকজন অপরাধ জগতে ফিরে গেলেও কেউ কেউ অন্ধকার ছেড়ে আসতে চান স্বাভাবিক জীবনে। আমরা বাসা থেকে বের হই না, এলাকার মধ্যে। রায়ের বাজার এলাকার খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন, তার দাবি অপরাধ জগতে পরিচিত ইমন তার আত্মীয়। ইমনের সাথে ওঠা বসা থেকেই নাম লেখান তিনি, ছিল নানা ষড়যন্ত্র। মানুষ ওর কারণে তো আমাকে ভয় পাওয়া শুরু করলো আরো, আবার ইমনের সঙ্গে থাকাতে। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে হিরোইজমে সবাই ভোগে, সবাই ভোগে হিরোইজমে। আমিও বললাম ঠিক আছে, আমি ওর সঙ্গে চলাফেরা করলাম। নিজের অপরাধের জন্য অনুতপ্ত টিটন এখন ফিরতে চান সুন্দর স্বাভাবিক জীবনে। হ্যাঁ, অনুশোচনা তো হবেই, অনুশোচনা হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই জগতে এদের সাথে মিশাটাই আমার পাপ হয়েছে। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমি আসলে মানুষ বাছাই করতে আমার ভুল হয়েছে, যে ভুলের খেসারত আমাকে দিতে হয়েছে। এখন আমি হাজার মাথা ঠুকরার লোক আমি ফিরে পাবো না, পাবো সম্ভব না। আসলে এই জীবনটা একটা জীবন না। আপনারা সহযোগিতা করেন, আমার থেকে কোনো খারাপ কিছু পাবেন না। নাই, আমি এই জগৎটার আমি আসলে প্রচণ্ড ঘৃণা করি। স্বাভাবিক জীবনে ফিরতে চান এমন আরেকজন আব্বাস ওরফে কিলার আব্বাস। তিনিও 12 মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন প্রায় 23 বছর। কারামুক্ত হয়েছেন 5 আগস্টের পর। ভার্চুয়ালি যমুনা নিউজের কাছে নিজের ব্যাখ্যা দিয়েছেন আব্বাস। বলেছেন অপরাধ যতটা করেছেন প্রচার হয়েছে তার চেয়ে অনেক বেশি। অনুতপ্ত অতীত নিয়ে। বন্ধু বান্ধবের চলতে গেছে, কিছু ছোটখাটো ভুল হয়েছে, কিন্তু ওগুলারই বেশিরভাগই মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছে। কোন খুনের সাথে আমি সম্পৃক্ততা নাই। আমি সব মামলা বেকসুর খালাস পাইছি।
এই ছোটখাটো ভুলগুলাই রাজনীতিবিদরা বা এলাকার সামাজিক তারা প্রশাসন তারা মিলে এই জিনিসগুলোর এত বড় করে তুলে ধরছে আমাদেরকে, যেটা আদৌ সত্য না। একটু জানতে চাই আসলে এই জীবনটা কি আসলে ভালো, কতটা দুর্বিষহ? না ভাই, এই জীবনটা আসলে কোনোই ভালো না। আমি ওই জীবনটা মনে করতেও চাই না। 5 আগস্টের পর জেল থেকে ছাড়া পাওয়াদের আরেকজন মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। তার দাবি, ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে মোহাম্মদপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা হাজী মকবুলের রসানলে পড়েন। একের পর এক মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাকে। ছাত্র রাজনীতির সাথেই জড়িত ছিলাম। যখন 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারপরে আমাদের এলাকায় অত্র এলাকায় হাজী মকবুল এমপি ছিলেন। ওনার রোশানলে পড়ে রাজনীতিটা একটু আক্রোশমূলক হয়ে যায়, যে কারণে আমার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা করেন এবং আমার নামের সাথে সন্ত্রাসী শব্দটা যুক্ত করে দেন। হেলাল জানান, গ্রেপ্তারের 1.5 বছর পর তাকে ধরতে আবার পুরস্কার ঘোষণা করে সরকার। চরম বিতর্ক হয় এটি নিয়ে। হঠাৎ করে আমি দেখতে পাই যে সরকার শীর্ষ সন্ত্রাসীর তালিকা ঘোষণা করে ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার সাথে ঘোষণা করে, সেখানে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। কারাগারে থাকা অবস্থায় কিভাবে আমার নাম এই ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার ঘোষণায় আমার নাম এসেছে আমি ঠিক নিজেও জানি না। এটা অবশ্যই ষড়যন্ত্র এবং আক্রোশের বহিঃপ্রকাশ ছিল। যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম, দলের ভিতরে পক্ষ বিপক্ষ আছে, এবং এই পুরস্কারটা নিয়ে সরকার তখন খুব বিব্রতকর অবস্থায় পড়েছিল, কারণ এই পুরস্কার ঘোষণার পরের দিনই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল হেলালের পুরস্কার নিয়ে। টিটন, হেলাল, আব্বাসরা বলছেন, তাদের নামে কেউ অপরাধ করলে যেন গ্রেপ্তার করা হয়। স্বাভাবিক জীবনে ফিরতে সমাজ ও রাষ্ট্রের সহায়তা চান তারা। এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই। যারা করে তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন বা যা করার করেন। আমার নাম করে কেউ যদি চাঁদাবাজি করে, কোথাও সন্ত্রাস করে, আমি যেহেতু এটার সাথে জড়িত হবও না, সেহেতু অবশ্যই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য আমি তাদের কাছে অনুরোধ করছি। সুস্থ জীবন চাই, আমি স্বাভাবিক মানুষের মতো অবাধ চলাফেরা করতে পারবো, এটা চাই। প্রশাসন নজর রাখবে, কোনো অন্যায় হলে প্রশাসন যেটা বলবে, যদি আমাকে বলে আসো আমি যাব, আমি যদি অন্যায় করি আমাকে বলুন, কিন্তু আমার বিরুদ্ধে যেন কোনো ইটা না হয়, মিথ্যা ব্লেমটা যাতে না হয়। সবাই সজাগ দৃষ্টি রাখলে আমার মনে হয় না আমার এই সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব কষ্টকর হবে। বিষয়টি নিয়ে পুলিশের অবস্থান কি? এটিকে আমরা সাধুবাদ জানাই। আর যদি দেখা যায় যে কেউ জামিনে রয়েছে, তার মানে কি তার আইনি কিছু বিষয় রয়েছে, সুতরাং আইনের যে ধাপটি রয়েছে সেটি তাকে যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এর বাইরে তিনি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, আমরা সেটাকে ওয়েলকাম করি। আলোচিতদের নজরদারির পাশাপাশি সহায়তার কথাও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একজন অপরাধী, তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন বা ফিরে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যদি যতটুকু করা সম্ভব করার সুযোগ থাকে সেটি অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে করব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে। স্থানীয়রা জানান, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু ও পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোমবার রাতে বংশীকুণ্ডার উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধ নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে দোকানপাট। ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা পকেটে ভরছেন প্রভাবশালীরা। এছাড়া সড়কে যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান বসিয়েও চাঁদা আদায় চলছে। অভিযোগ আছে কোথাও কোথাও বিএনপির নাম ভাঙিয়ে চলছে দখল বাণিজ্য। যদিও এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন দলটির নেতারা। মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নগরীর দেওভোগ জিমখানা এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দৃষ্টিনন্দন সিটি পার্ক গড়ে তোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র এটি।
5 আগস্ট পট পরিবর্তনের পর মণ্ডলপাড়া এলাকায় পার্কের প্রবেশপথে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে কয়েকটি দোকানঘর। সেখানকার ভিডিও ধারণ করতে গেলে তেড়ে আসেন অবৈধ দখলদার। এছাড়া পার্কে ঢোকার মুখেই রেলওয়ের জায়গায় গড়ে তোলা হয়েছে যানবাহনের অবৈধ স্ট্যান্ড। প্রতিটি গাড়ি থেকে নেওয়া হয় চাঁদা। এখানে রাস্তা ছিল, একটা রাস্তাও বন্ধ করে দিয়ে দোকানপাট তৈরি হয়েছে। এখানে মানুষের নানান একটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মণ্ডলপাড়ার ওদিকে অনেক যানজট, মানে গাড়ির স্ট্যান্ড হইতাছে, ওই জায়গার মধ্যে ওদিক দিয়ে তো আসেই যায় না লেকের মধ্যে। পার্কের আরেকদিকে মর্গান স্কুলের সামনে থেকে কাঠের দোতলা ভবন পর্যন্ত রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে অটোরিকশা স্ট্যান্ড। দুপুরের পর থেকে রাস্তার দুই পার চলে যায় ভ্রাম্যমাণ দোকানদারদের দখলে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পার্কে আসা দর্শনার্থীদের। যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করে একটি চক্র। শহরের ডিআইটি রেল কলোনি জামে মসজিদের সামনে রেলওয়ের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে সেমিপাকা মার্কেট। এছাড়া মিন্নতালি মাজার মসজিদগুলির রাস্তা দখল করে দোকান নির্মাণেরও অভিযোগ উঠেছে। সবাই তো সিস্টেমের কাছে বন্দী, আর লোকাল পলিটিক্যাল যে ব্যাপারগুলো হয়ে থাকে তারা তো একটা শক্তি ব্যবহার করে থাকে, এটা আপনারা অবশ্যই জানেন। আর প্রশাসনও দেখা গেছে যে ওদের একটা ওতপ্রোতভাবে একটা জড়িততা থাকে আর কি। অভিযোগ আছে দখল বাণিজ্য, বিভিন্ন স্থানে যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান বসিয়ে চাঁদা আদায়কারীরা কেউ কেউ বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিশেষ করে বিএনপির ক্ষমতায় বা বিএনপির ছত্রছায়ায় এলাকার কিছু প্রভাবশালী লোক সেই জায়গাগুলো দখল করছে। ফলে একদিকে যেমন মানুষের নিরবিচ্ছিন্ন চলার পথ রুদ্ধ হচ্ছে, আরেকদিকে দখলদারিত্ব কায়েম হচ্ছে। যারা এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করছেন তাদের ইতিপূর্বে শনাক্তের কাজ চলছে। যদি কেউ এই শনাক্তর মধ্যে পড়েন তাহলে তাদেরকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অচিরেই নেওয়া হবে। সিটি কর্পোরেশন বলছে পার্কের যেসব জায়গা দখল হয়েছে তা রেলওয়ের, তাই ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। আর রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তার আশ্বাস ঈদের পর অবৈধ স্থাপনা উচ্ছেদের। যদি আমাদের পার্কের এলাকার মধ্যে কেউ যদি দখলে আসে সেটা অবশ্যই আমরা দেখব, এবং আমাদের পার্কের মধ্যে কেউ দখল করেছে এইরকম সংবাদ এখন পর্যন্ত আমার কাছে নাই। তো কন্টিনিউ প্রসেস চলছে ভাই। আমরা এই যে উচ্ছেদ করলাম এই ঈদের আগে অনেকগুলা, ঈদের পরে আবার শুরু করব। নগরবাসীর প্রত্যাশা দখল বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আন্তর্জাতিক অপরাধ আদালতে পরোয়ানা জারির পর মঙ্গলবার তাকে গ্রেফতার করে ফিলিপিনো পুলিশ। হংকং থেকে দেশে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে আটক করা হয় তাকে। এর আগে ইন্টারপোলের মাধ্যমে পাঠানো হয় গ্রেফতারি পরোয়ানা। 2016 থেকে 2022 সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন রদ্রিগো দুতের্তে। ক্ষমতায় থাকাকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। অভিযোগ রয়েছে এই মাদক বিরোধী যুদ্ধে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে। সরকারি তথ্য অনুযায়ী সেই সংখ্যা আনুমানিক 7,000। মানবাধিকার সংগঠনগুলোর দাবি এই প্রাণহানি 30,000-এরও বেশি।